মালয়েশিয়া চীন সফরের সাফল্যে প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ। 21 থেকে 26 জুন 2026 তারিখ পর্যন্ত মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য এই মহান সংসদ মাননীয় প্রধানমন্ত্রীর সংসদ নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মন্ত্রী এবং সংসদ সদস্য যে প্রস্তাব উত্থাপন করেছেন আমি তাকে সমর্থন করছি। যে বিষয়ের উপরে আমাকে ধন্যবাদ জানানো হয়েছে এই সংসদের পক্ষ থেকে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। জিয়া উদ্যানে বাবা মার কবর জিয়ারত। গুম খুনের ন্যায় বিচারে দীর্ঘসূত্রতার অভিযোগ, বঞ্চিত ভুক্তভোগীরা, মন্তব্য মানবাধিকার কর্মী ও আইন বিশেষজ্ঞদের। ইতালির রোমে ছুরিকাঘাতে স্ত্রী কন্যা সহ প্রবাসী খুন, গুরুতর আহত ছেলে, নোয়াখালীর বাড়িতে শোকের মাতম। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্রে পানি কমলেও শঙ্কা কাটেনি, দেখা দিয়েছে তীব্র ভাঙন, অনেক বসতভিটা নদীগর্ভে বিলীন। ভেনেজুয়েলায় প্রাণহানি, 1000-এর কাছাকাছি আহত ও নিখোঁজ বহু মানুষ, চলছে প্রাণান্ত উদ্ধার তৎপরতা। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নিউজ 24 সংবাদে। আমি জান্নাতুল কুলির সঙ্গে আছি। বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেখছিলেন। মালয়েশিয়া ও চীন সফরে একাধিক চুক্তি, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং রোহিঙ্গা সংকট সমাধানে দুই দেশের প্রতিশ্রুতির বিষয়টি জাতীয় সংসদে প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর প্রস্তাবে সমর্থন দিয়েছে বিরোধী দলও। আর দুই পক্ষই কূটনৈতিক সাফল্যের পাশাপাশি স্বচ্ছতা এবং জবাবদিহিতার উপর গুরুত্ব আরোপ করেছে। পরে ধন্যবাদ প্রস্তাবটি সংসদের অধিবেশনে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সরকার গঠনের 4 মাসেই মালয়েশিয়া ও চীন সফরে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর এই সফরে দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার যেমন চালুর আশ্বাস মিলেছে, তেমনি অবকাঠামোগত উন্নয়নেও চীনের সহযোগিতার বিষয়ে চুক্তি সম্পাদন হয়েছে। পাশাপাশি দেশে চলমান রোহিঙ্গা সমস্যা নিরসনেও দেশ দুটি দিয়েছে সহযোগিতার আশ্বাস। সরকারের এমন সাফল্যের কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সংসদে প্রস্তাব উত্থাপন করেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে ফিরে সংবর্ধনার পুরনো সংস্কৃতি বন্ধ করাকেও তিনি প্রধানমন্ত্রীর ইতিবাচক সিদ্ধান্ত হিসেবেই উল্লেখ করেন। আমাদের যে সমস্যাগুলো রয়েছে বিভিন্নভাবে সেই সব সমস্যাগুলোর সঙ্গে তারা সমস্যার সমাধানের চেষ্টা করবেন, এমনকি রোহিঙ্গা সমস্যার ব্যাপারেও সমাধানের ইঙ্গিত তারা দিয়েছেন এবং সেই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানিয়েছেন। ধন্যবাদ প্রস্তাবকে সমর্থন দিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের সূচনা করেছেন। এই ভিজিটে উনি যে একটা বেঞ্চমার্ক, যে মানদণ্ড স্থাপন করেছেন, এটা আগামী বাংলাদেশের রাজনীতিতে শুধু নয়, বিশ্বের সাথে বাংলাদেশের কি সম্পর্ক হবে সেটা নিশ্চিত করেছে। ক্ষমতাসীন দলের করা ধন্যবাদ প্রস্তাবকে সমর্থন জানান বিরোধী দলীয় নেতা। পাশাপাশি বিদেশের সঙ্গে সম্পাদিত সব চুক্তির স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সংসদে উপস্থাপনের প্রস্তাব জানান। বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলোই সংসদে নিয়ে আসা। এই 350 মানুষই কিন্তু 18 কোটি মানুষ বা 20 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। তারা যখন জানবেন তখন এর মধ্য দিয়ে সরকার এবং জনগণের সাথে সেতুবন্ধন তৈরি হবে। মালয়েশিয়া ও চীন সফরের অভূতপূর্ণ সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনা প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে সংসদে গৃহীত হয়। প্রস্তাবটি এই মহান সংসদ কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। মালয়েশিয়া ও চীন সফরে যদি কোনো অর্জন হয়ে থাকে সেটি দেশের মানুষের অর্জন, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সংসদ অধিবেশনে এসব কথা বলেন তিনি। আর এই সফরের বিষয়ে সংসদের পক্ষে থেকে ধন্যবাদ জানানোয় সবার প্রতি কৃতজ্ঞতা জানান সরকার প্রধান। বলেন, এখানে কোনো ব্যক্তিগত বিষয় নেই, দেশ এবং দেশের মানুষের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আমি আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। মালয়েশিয়া এবং চীন সফর শেষ করে দেশে ফিরে বাবা মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
তারেক রহমান। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি। বাবা মায়ের কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র ফাতিহা পাঠ, দোয়া এবং মোনাজাত করেন প্রধানমন্ত্রী। দুই দেশের সফর শেষে শুক্রবার রাত 8টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। গুম খুন সহ বিচার বহির্ভূত বিভিন্ন হত্যাকাণ্ডের বিচারে দীর্ঘসূত্রতা চলছে, এতে ন্যায় বিচার বাধাগ্রস্ত হচ্ছে। এসব মন্তব্য করেছেন মানবাধিকার কর্মী এবং আইন বিশেষজ্ঞরা। রাজধানীর বাংলা মোটরে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। বিচার ব্যবস্থায় কার্যকর সংস্কারের দাবি জানান তারা। বলেন, বিচার নিশ্চিত না হলে নাগরিক নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়। বিগত 1.5 যুগের বেশি সময় ধরে চলা গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করার আহ্বান জানান তারা। মানে আমি বুঝতে পারতেছি, কিন্তু কত ক্ষমতা নেই, চোখ পর্যন্ত নেওয়ানো যাচ্ছে, এত যন্ত্রণা করতেছে ব্যথা। একটি পিলার আমাদের ভাই আমি দুজন, 4টি হাত, 2টি হ্যান্ডকাপ লাগিয়ে একটা মানুষকে এভাবে নির্যাতন করতে পারে না। আমার যে ভাইটি হাঁটু থেকে কেটে ফেলা হয়েছে সাতক্ষীরায় পুলিশের ঠেকিয়ে গুলি করা, এটি শুধুমাত্র একটি ঘটনা ছিল না। তিনি শুধু একাই পঙ্গুত্ব বরণ করেন নাই, পুরো রাষ্ট্রকে পঙ্গু করে দিয়েছে স্বৈরাচার সরকার। একটি মাত্র রায় আমরা এত বছরে পেয়েছি, কিন্তু অন্য যে মামলাগুলো ইতিমধ্যে হয়েছে যেগুলো সম্পর্কে আমরা অতটা জানি না। গুমের ক্ষেত্রে হত্যার ক্ষেত্রে সত্যগুলো সামনে আনার জন্য আমাদেরকে এখনো সেইভাবে কাজ করে যেতে হচ্ছে, যেটা কিন্তু আমরা বিগত সময় করেছিলাম। ইতালির রাজধানী রোমের পশ্চিমাঞ্চলে নিজ ফ্ল্যাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্ত্রী এবং কন্যাসহ নিহত হয়েছে ইতালির প্রবাসী কামাল হোসেন। শুক্রবারের এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের ছেলে। এখনও হামলাকারীকে ধরতে পারেনি পুলিশ, তবে সিসিটিভির ফুটেজ এবং আলামত সংগ্রহ করে হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তারা। সাইফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নিজ ফ্ল্যাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ হারালেন ইতালি প্রবাসী কামাল হোসেন, তার স্ত্রী ও 5 বছর বয়সী কন্যা। গুরুতর আহত হয়েছেন তাদের ছেলে। শুক্রবার ইতালির রাজধানী রোমের পশ্চিমাঞ্চলে কাসালোত্তিতে এই ঘটনা ঘটে। গণমাধ্যমের বরাতে জানা গেছে, স্থানীয় বাসিন্দাদের খবরে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। 3 জনের মরদেহ উদ্ধার করেন এবং গুরুতর আহত অবস্থায় ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা এখন আশঙ্কামুক্ত বলে জানা গেছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে। হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। আমরা এটার সঠিক তদন্ত চাই। আমরা ইতালির বাংলাদেশি এম্বাসি যারা রয়েছে তারা পুলিশের সাথে যোগাযোগ করে এটার সঠিক তদন্ত বের করে খুনিকে যত তাড়াতাড়ি সম্ভব শাস্তির আওতায় আনা হোক। হামলাকারীকে ধরতে পুলিশের অভিযান চলছে। হত্যাকাণ্ডটি ব্যক্তিগত শত্রুতা, ডাকাতি নাকি অন্য কোনো উদ্দেশ্যে সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নৃশংস এই হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। দ্রুত হত্যাকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। নিহত কামাল উদ্দিনের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরকাকড়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই বিষয়ে কিছুক্ষণ আগে আরো বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। আমরা দেখে আসি। ঘটনার সাক্ষী হলো ইতালি প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার দিবাগত রাতে ইতালির রাজধানী রোমের একটি বাসা থেকে কামাল উদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশি, তার স্ত্রী ও তার 5 বছর বয়সী কন্যা সন্তানের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। তবে এই ঘটনায় কিন্তু তার 18 বছর বয়সী ছেলের ওয়ান চৌধুরী তিনি মারাত্মক গুরুতর আহত হলেও তাকে কিন্তু উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করে এবং সেখানে কিন্তু বর্তমানে তিনি আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আছে, তাদের সাথে যোগাযোগ করেছে। তারা কিন্তু স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করছে এবং যত দ্রুত সম্ভব এই অপরাধীকে দ্রুত শনাক্ত করে আইনে আশ্রয় আনার দাবি জানিয়েছেন তারা। এছাড়াও কিন্তু পুলিশ আরো জানিয়েছে যে তাদের ফরেন্সিক টিম এছাড়াও তাদের বেশ কয়েকটি টিম কিন্তু মাঠে কাজ করছে অপরাধীকে শনাক্ত করার জন্য। এই ছিল আমার কাছে সর্বশেষ। ইতালির রোমে নিজ বাসায় স্বামী, স্ত্রী এবং মেয়ে হত্যার ঘটনায় নোয়াখালীর কোম্পানিগঞ্জে গ্রামের বাড়িতে নেমেছে শোকের ছায়া। এই নির্মম হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর তাদের বাড়িতে ভিড় করেছেন স্বজন এবং এলাকাবাসী। খুনিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আকবর হোসেন সোহাগের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সুদূর ইতালির রোম শহরের একটি নিস্তব্ধ আবাসিক ফ্ল্যাট।
যেখান থেকে ভেসে এলো একটি প্রবাসী বাংলাদেশি পরিবারের চিরতরে স্তব্ধ হয়ে যাওয়ার খবর। ধারালো অস্ত্রের নির্মম আঘাতে ক্ষতবিক্ষত হলো একটি পরিবারের 3টি প্রাণ। স্তব্ধ নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরকাকরা গ্রামের বাড়ি। যে বাড়িতে আনন্দের আলো জ্বলার কথা ছিল, সেখানে এখন শুধুই অন্ধকার আর স্বজনদের বুক ফাটা আর্তনাদ। উঠানে প্রতিবেশীদের ভিড়। একটা ঘর দিকে বলি ওর বুড়ি ওনার বই আমার জন্য আর উনি আসলো ঈদে আমাদের জন্য টাকা পাড়ায়। কামাল উদ্দিন, তার স্ত্রী আরজু ও 5 বছরের অবুঝ শিশু আরিশার এমন নৃশংস মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, 2025 সালে তারা গ্রামের বাড়িতে এলে সন্ত্রাসীরা চিঠি দিয়ে হুমকি দিয়েছিল। সেই ঘটনার সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখার দাবি তাদের। খুন করছে, আমরা সরকারের কাছে। শুক্রবার রাতে রোমের পার্শ্ববর্তী কেশালত্তি এলাকার ভিয়া মস্তিলোর একটি অ্যাপার্টমেন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবি স্বজনদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারত বরাবরই বাংলাদেশকে ন্যায্য পানির হিস্সা থেকে বঞ্চিত করেছে মন্তব্য করেছেন জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। জাতীয় প্রেস ক্লাবে সীমান্তে ভারতীয় আগ্রাসন এবং পানি সন্ত্রাস নিয়ে জনতার দল আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আরও বলেন, দেশের গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নেতৃত্ব গুণে গুণান্বিত করার তাগিদ দেন তিনি। প্রত্যয় জানান আধুনিক নতুন বাংলাদেশ বিনির্মাণের। অনুষ্ঠান শেষে দলের নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন দলের সিনিয়র নেতারা। কোন দেশ কোনদিনই জাতি উঠে দাঁড়াতে পারে না যদি সঠিক নেতৃত্ব না পায়। স্বাধীনতার পরে যত রাজনৈতিক দল বাংলাদেশে আসছে, নির্লজ্জের মতো বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দিয়েছে। কুড়িগ্রামে তিস্তার পানি কমলেও বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ এলাকার বেশ কিছু বসতবাড়ি এবং 400 হেক্টর ফসলি জমি। ঝুঁকিতে বহু স্থাপনা। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ায় গাজীপুর এবং চৌখালীতে ভাঙন দেখা দিয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের রিপোর্ট। কুড়িগ্রামে তিস্তা নদীর পানি কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র ভাঙন। গেল 3 দিনের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে হাজারহাট উপজেলার বিদ্যানন্দ এলাকার 25টি বাড়ি ও 400 হেক্টর ফসলি জমি। ঝুঁকিতে রয়েছে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোনো পদক্ষেপ না নেয় ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হচ্ছেন তারা। বন্যার কারণে আমার বেসন গোড়া নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। তাই আমি এখন যে কিভাবে আবাদ করব, আমি তো আর বীজ কেনার মতো সামর্থ্য আমার নাই। যখন তিস্তার পানি কমে আসে তখন ছোটটা কিনারের দিকে চাপার কারণে ভাঙনের চাপটা দেয়। আমরি মৌজা এবং সীতাবকা মৌজা যেটুকু জায়গা আছে এটুকু জায়গা আমাদের ভাঙিয়ে দেবে। সংশ্লিষ্টরা বলছেন 36টি পয়েন্টে ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙন রোধে এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে 36টি জায়গা আইডেন্টিফাই করেছি যেগুলোতে ভাঙন রয়েছে। আমরা জিও ব্যাগ দ্বারা 20টি স্থানে জরুরি ভিত্তিতে প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করছি। বাকি পয়েন্টগুলো আমাদের পর্যবেক্ষণে রয়েছে। এদিকে লালমনিরহাটে তিস্তার পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে চরাঞ্চলের ফসলি জমি। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে গাজীপুর, চৌহালী ও শাহজাদপুরের চরাঞ্চল সহ বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের বিমা খাতের সবচেয়ে বড় নেতিবাচক সমস্যা হচ্ছে নেতিবাচক ভাবমূর্তি। সময়মতো দাবি পরিশোধ না করায় এই খাত থেকে গ্রাহক রাস্তা হারিয়েছেন। রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। বিমা খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে এই আয়োজন করা হয়। বক্তারা বলেন, এই খাতের উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থা শক্তিশালী করতে হবে, বাড়াতে হবে প্রযুক্তির ব্যবহার, সাধারণ মানুষকে আরও সচেতন করে তোলার তাগিদ দেন তারা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, বিমা খাতের উন্নয়নের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রতিজ্ঞাবদ্ধ, আমরা কোনো ওভার রেগুলেশন দেখতে চাই না, কিন্তু একই সঙ্গে আমরা যেটা চাই যে একটা শক্তিশালী রেগুলেটরি কাঠামো গড়ে উঠুক, যার মাধ্যমে
বাংলাদেশের সকল মানুষের মধ্যে বিমার গ্রহণের বিস্তৃতি বাড়বে, একই সঙ্গে জবাবদিহিতা বাড়বে এবং একই সঙ্গে যিনি গ্রাহক তার যেন প্রতিটি বিষয় অর্থাৎ তার ন্যায্য প্রাপ্তি ঘটে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি 1000-এর কাছাকাছি পৌঁছেছে। সবশেষ তথ্য অনুযায়ী এই সংখ্যা দাঁড়িয়েছে 920 জনে, আহত 3300-র বেশি মানুষ, আর নিখোঁজ আরও হাজার হাজার। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত প্রায় 70 লাখ মানুষ। ধ্বংসস্তূপের নিচে যারা আটকা পড়ে আছেন তাদের উদ্ধারে তৎপরতায় চলছে দেশি বিদেশি সহায়তা। শেষ মুহূর্তেও নিজের জীবনের বিনিময়ে সন্তানকে বাঁচিয়েছেন মা। অনেকের কোলে সন্তানের লাশ। জোড়া ভূমিকম্পের পর প্রতিনিয়তই এমন হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হচ্ছে ভেনেজুয়েলাবাসী। ফের 4.9 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। শুক্রবার দেশটির উত্তর উপকূলের কাছে এ ভূমিকম্প আঘাত হানে, যার উৎপত্তিস্থল উত্তরাঞ্চলীয় শহর মারাকাইয়ের 61 কিলোমিটার উত্তর পশ্চিমে। এর মাত্র 48 ঘন্টা আগেই 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত হয় ভেনেজুয়েলা। এরই মধ্যে প্রাণ হারিয়েছে হাজারো মানুষ। ভয়াবহ এই ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু ভবন। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন অনেকে। দেখা দিয়েছে বিদ্যুৎ পানির তীব্র সংকট। আমার মা এবং ছোট ভাইকে খুঁজছি। আমি শুধু এটুকু জানি যে তারা অ্যাপার্টমেন্টে ছিল। সামান্যতম সূত্র খুঁজে পাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে দিনরাত কাজ করছে বিভিন্ন দেশের উদ্ধারকারী দল। দেশের বিস্তীর্ণ এলাকায় বহুতল ভবন ধসে পড়েছে। এতে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানো চ্যালেঞ্জের ব্যাপার। এই ভূমিকম্প মোকাবিলা সপ্তাহের নয়, কয়েক মাসব্যাপী একটি প্রক্রিয়া হতে চলেছে। দুর্যোগে প্রায় 70 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত এমন আশঙ্কা জাতিসংঘের। ক্ষতিগ্রস্তদের সহায়তায় $15 মিলিয়ন বরাদ্দ দিয়েছে তারা। যুক্তরাষ্ট্র 150 মিলিয়ন মার্কিন ডলারের জরুরি সহায়তা ঘোষণা করেছে। পাশে দাঁড়িয়েছে ভারত, চীন সহ একাধিক দেশ। নীরব দাস, নিউজ 24। শেষ করছি সংবাদ, সঙ্গে ছিলেন যারা। ধন্যবাদ।